সো প্রথমেই লাইন ক্লিপিং অ্যালগরিদমের জন্য আমাদেরকে যেটা করতে হয়, সরি আমার মনে হয় সো আমরা যদি এখানে দেখি লাইন ক্লিপিং অ্যালগরিদমের জন্য ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে, আমরা ফার্স্ট যেটা বুঝছি সেটা হচ্ছে আমাদের যেই ভিউইং প্লেনটা আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ভিউইং প্লেন, ভিউ পোর্টের আরেকটা নাম আমরা বলতে পারি ভিউইং প্লেন। এবং সেই ভিউইং প্লেনটাকে আমরা ধরতে পারি এগুলো কতগুলো এজ দিয়ে তৈরি, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা এজ, সরি এটা হচ্ছে আমাদের একটা এজ, এটা হচ্ছে আমাদের একটা এজ। সো এই এজ আমরা নাম দিলাম ই। আমরা যেটা ফার্স্ট আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এজ এর সাথে এই লাইনটা যে P0 P1 সেই লাইনের ইন্টারসেকশন পয়েন্ট আমাদের বের করতে হবে। সেই জন্য কিছু ডেফিনেশন দরকার থাকে, যেমন হচ্ছে এই ই আমাদের যদি হয়ে থাকে এইচ, সেই এইচের উপর আমি একটা নর্মাল এন আমি ড্র করছি। নর্মালটা এখানে হতে পারে, এখানে হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট নর্মাল ইজ অ্যাকচুয়ালি দ্য ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম, শিখিয়েছিলাম আমি এই এন কি কিভাবে যেন ডিফাইন করতে পারি নিউমেরিক্যালি, মনে আছে কিনা বলো তো? -1 কেন -1? বিকজ ইটস অ্যাকচুয়ালি পয়েন্টিং আউট টু দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। যেমন হচ্ছে এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস, রাইট? এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই, দেন উই হ্যাভ নেগেটিভ ওয়াই, রাইট? সো আমি যদি যে কোনো একটা পয়েন্ট এখানে ডিফাইন করি, সো সেই পয়েন্টটা আমি ধরে নিলাম এনি পয়েন্ট হিয়ার, সো এটা হবে আমাদের -1 0, and -1 0 যদি একটা ভেক্টর হয়ে থাকে তাহলে আমি বলছি এটা আসলে এই দিকে আসলে এটাকে ডিফাইন করছে। দ্যাট মিন্স এনি ভেক্টর এদিকে যদি থাকে, এদিকেও থাকে, এদিকে যদি থাকে, দে আর অ্যাকচুয়ালি এই দুটো আসলে আইডেন্টিটি। সো আমি এই ভেক্টরটাকে আমি বলতে পারি ইটস অ্যাকচুয়ালি নেগেটিভ n, সরি নেগেটিভ 1 - 0, এবং সেটাকে আমরা এখানে প্রকাশ করি। তো একটু ক্লিয়ার করি, আমরা যদি তাহলে এখানে একটা জিনিস দেখানো বাকি আছে, তারপর সেই সাথে আমরা যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট আমরা পি, এখানে আমি পিই এটাকে আমি এখানে চুজ নিলাম, সেটা হচ্ছে এনি পয়েন্ট অন দ্য এজ। আমরা টিপিক্যালি সেই এজের উপরে এন ভেক্টরটাকে তারপরে আমি আরেকটা ভেক্টর অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে পিটি মাইনাস পি। তার আগে দেখতে হবে পিটি জিনিসটা কি বলতো? পি অফ টি, হোয়াট ইজ দিস? এই লাইনটার উপর যে কোনো একটা পয়েন্ট, এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? পি অফ টি ইজ ইকুয়াল টু P0 প্লাস T ইনটু PT ইজ ইকুয়াল টু, এখানে দেখতে পাচ্ছ প্রথম পয়েন্টটা লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, and T. If T is equal to 0, then it's actually the first point. If T equal to 1, then it is the last point, and T is any other value, say for 0.75, it's actually any point in between. So আমাদের মেইন টার্গেট হচ্ছে for which T there is an intersection, সেটা হচ্ছে আমাদের বের করতে। সেটার জন্য আমাদের তিনটা জিনিস লাগছে, দেখছি ফার্স্টে আমরা দেখছি we need an normal to the edge, right? Because আমি কিন্তু আমাদের টপিকটা দেখো, আমরা ফার্স্টে এজ এবং লাইন ইন্টারসেকশন বের করব। আমাদের পরীক্ষাতে আসতে পারে derive the formula or derive the equations or derive the method for the edge line intersection to bear করব। So for that reason we need an n which is actually outward normal কেন বললাম? এটাকে আমি বলতে পারি it's actually inward normal, এটা হচ্ছে আমাদের outward। So আমরা সবসময় outward normally কাজ করি। Then we have PE, right? PE is actually any point on the edge, so it could be any point. Then we have a vector PT minus PE. Well, PT minus PE vector টা আসলে কি? সেটা হচ্ছে we have a point here, any point. We have also a point. A vector from PE to PT, সেটাকে আমি দেখাবো PT minus PE, অর্থাৎ A থেকে B এর দিকে যদি কোনো একটা ভেক্টর থাকে, সো সেটাকে আমরা প্রকাশ করি P minus A দিয়ে। আমরা সো মুভিং ফরওয়ার্ড সেটার উপর ডিপেন্ড করে এই n, অর্থাৎ দেখো এই n এবং এই PT minus PE এই দুটার কোণের উপর ডিপেন্ড করে অনেক কিছু ম্যাটার করছে। যখন আমরা এটার ডট প্রোডাক্ট 0 চেয়ে বেশি বলবো, অর্থাৎ ডট প্রোডাক্টটা যখন পজিটিভ হবে, ইন দ্যাট কেস আমি বলবো তাদের মধ্যবর্তী কোণটা আসলে 90 ডিগ্রির চেয়ে ছোট। ওকে, 90 ডিগ্রিটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রি বড়, এটার কোণটা 90 ডিগ্রি ছোট। এবং ঠিক একই রকম ভাবে অন্যটাও বলতে পারি,
যদি এদিকে যদি দেখি that dot product is actually less than 0 অর্থাৎ নেগেটিভ যদি হয়ে থাকে then it's actually greater than 90 degree, and if it is actually equal to the 0 then we say that you can see that the angle between them is exactly 90 degree. Okay? So in এই তিনটা কেসের মধ্যে কোন কেসের ক্ষেত্রে আমি t is actually for intersection কি মনে হয় কোনটা, কোন কন্ডিশনটা আসলে ইন্টারসেকশনের জন্য কাজ করবে? এক নাম্বার, দুই নাম্বার, থার্ডটা। ওকে ফাইন। এখানে আমি দেখতে পাচ্ছি দেখো এই জায়গায় আমার ইন্টারসেকশন হচ্ছে, দেখো এর আগেরগুলো দেখো এটা কিন্তু ইন্টারসেকশন পয়েন্ট না, এই ইন্টারসেকশন পয়েন্ট আসলে এটা হওয়ার কথা ছিল, রাইট? এবং এর আগেরটা দেখো এটা হওয়ার কথা ছিল, বাট ইন দ্যাট কেস উই আর অ্যাকচুয়ালি হোয়াট আর উই ডুইং, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইন্টারসেকশনের ক্ষেত্রে সেই নরমাল outward normal of the edge, this one, and the vector from PT to PE, the angle between them is exactly 90 degree, then you can say that this t, এটার জন্য যে t, এই tটা হতে পারে 0.6 অথবা হতে পারে 0.34, ওকে, বাট এই tটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফর দ্য ইন্টারসেকশন। আমরা এই t এর জন্য ইন্টারসেকশন পেয়ে, এখন কথা হচ্ছে স্যার আপনারা এটার জন্য আনসার, তো আমরা এটাকে একটু ফর্মুলেট করি। সেটা হচ্ছে আমরা জানি ফর ইন্টারসেকশন এটাকে এরকম হতে হবে, দেখো এর আগের স্লাইডে যেটা দেখেছিলাম এটা হতে হবে, দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল কন্ডিশন, এটাই হচ্ছে আমাদের মেইন কন্ডিশন, এবং এটি এখানে লেখা আছে n ডট pt minus p is equal to 0, ইকুয়েশন নাম্বার 1, ওকে, এটাতে রাখলাম। এবং আমি দেখতে পাচ্ছি এই টিটা আছে না, এই টি ভ্যালুটাকে আমি আসলে রিপ্লেস করতে পারি, বিকজ আমি দেখেছিলাম এর আগের ইকুয়েশনে যে কোনো একটা লাইন পি অর্থাৎ যে কোনো একটা পয়েন্ট pt can be defined as the starting point plus starting point minus the last point minus the first point and multiply, এটাকে আমরা নাম দিয়ে থাকি প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ লাইন, প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন। এখন এই পিটিটা আমি যদি ইকুয়েশন 1 এ বসাই, এটি এখানে বললো you have and something like that, then you can do all the algebraic operations, এদিক ওদিক করা, এই পাশে পাশে আমরা সবকিছু জানি এগুলো কিভাবে করতে হয়, ছোটবেলা থেকে করে আসছি, যদি করা হয় শেষ পর্যন্ত you ended up something like this, অর্থাৎ to find out the t, to find out intersection, আমরা এই টিটা আমরা বলবো এটাই হচ্ছে সেই ইকুয়েশন, অর্থাৎ কোনখানে ইন্টারসেকশন হয়েছে সেটার জন্য কোন টিটা আমাকে যদি কেউ বের করতে বলে আমি বলবো ফাইন উই হ্যাভ এন ফর্মুলা, এই টিটার জন্য শুধুমাত্র আমাদের কি হবে ইন্টারসেকশন হবে, যেখানে তুমি n এর ভ্যালু বসিয়ে দিবা, p0 p1 বসিয়ে দাও, যে ভেক্টর তাদের মাঝে ডট প্রোডাক্ট করবা, সেটাকে ভাগ করবা n এবং d এর মাঝে যে ভ্যালু সেটাকে ডট করে দিবা। দেখো এই t এর ভ্যালু যেটা পাবো সেটা কি স্কেলার হবে না ভেক্টর হবে? অন্য কেউ আনসার দিলে ভালো, আর কেউ আছে কি পার্টিসিপেন্ট লিস্টে কে আছে? স্কেলার হবে। স্কেলার কেন স্কেলার হবে? নিচেটা তো ডট প্রোডাক্ট। We are dividing a result of a dot product which is a scalar which is divided by another dot product scalar, so we will be having any value, সে t এর ভ্যালুটা হতে পারে, সে t এর ভ্যালুটা হতে পারে ওই যে বলেছিলাম 0.6 হতে পারে, 0.3 হতে পারে, এনিথিং, বাট we are getting the t, কোন t এর জন্য আমরা আসলে এই ভ্যালুটা পাচ্ছি সেটা আমরা পাচ্ছি, এবং সেখানে একটা জিনিস সেখানে দেখতে পাচ্ছ, এই পুরো জিনিসটাকে আমি একটু ছোটভাবে প্রকাশ করলাম, t is actually p1 minus p0, এটাকে যদি আমি একটু ক্লিয়ার করে দেখাই এটার মানে কি, দেখো this p0 is a point, p1 is a point, if you want to define a vector from p0 to p1 then you need to negate p0 from p1, so the vector is p0 from p1 minus p0 and if you have a vector d, এটাকে আমি এখানে এভাবে প্রকাশ করলাম, এটাকে আমি একটা শর্ট ফর্ম, ওকে। এখন এই পর্যন্ত এসে আমি ধরো এমন একটা প্রশ্ন করলাম, সে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম এরকম যে আমার কাছে একটা পয়েন্ট দেওয়া আছে, সে ফর এক্সাম্পল দিস ইজ you can say 3,2, এখানে একটা পয়েন্ট আছে, সে ফর এক্সাম্পল 5,3, and we have n vector is actually equal to n vector আমি দিলাম -1 0, এবং pe আমি বলে দিলাম p is a point, say for example it would be, আচ্ছা আমি এই পুরোটাকে একটু সরাই,
আমি দিলাম P4 and কি হতে পারে এটা পয়েন্ট কি হবে বল P4, 3 4,4 এই যে কোনো একটা পয়েন্ট। ওকে, কেউ বললো নাও ইউ নিড টু ফাইন্ড আউট টি, কোন ভ্যালুর জন্য এটা ইন্টারসেকশন হবে। ফর ইন্টারসেকশন আমি যদি বলি কোন পয়েন্টে, ফর হুইচ পয়েন্ট, ফর হুইচ পয়েন্ট x, y there will be an H line intersection। অর্থাৎ আমার শুধু টি বের করলে হবে না, আমাকে কিন্তু এক্স ওয়াই বের করতে হবে। অর্থাৎ যেমন হচ্ছে এগুলো এক একটা পেয়ার এভাবে দেওয়া আছে, অর্থাৎ যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের x1, y1, রাইট? এটা হচ্ছে আমাদের x1, y1, এটা হচ্ছে আমাদের x0, y। নাও টেল মি হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোচ। আমাদের অ্যাপ্রোচ কি হবে, আমরা কি বের করব, কিভাবে করতে পারি? মনে করি এটা পরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আসলো, হোয়াট শুড বি ডু? টি এর ভ্যালু বের করতে হবে। টি এর ভ্যালু বের করতে হবে নাকি? কি অ্যানসার দিলাম? জি স্যার, টি এর ভ্যালু বের করতে। টি এর ভ্যালু বের করতে হবে। আমরা টি এর ভ্যালু বের করার জন্য আমাদের সেই পয়েন্টটা দেওয়া আছে। দেখো এখানে n, তোমাদের বলবো স্যার n দেওয়া আছে, হ্যাঁ অবশ্যই n দেওয়া আছে। p0 pe, দেখো p0 pe অবশ্যই দেওয়া আছে। দেখো p0 আমাদের দেওয়া আছে, আমাদের pe-ও দেওয়া আছে। দুইটা ভেক্টর মাঝে বিয়োগফল আমরা করতে পারি, করার পরে একটা অ্যানসার পাবো। দুইটার মাঝে ডট প্রোডাক্ট, অবশ্যই ডট প্রোডাক্ট আমরা করতে পারি। কেউ যদি তোমাকে বলে থাকে a1 b1 একটা ভেক্টর, তারপর হচ্ছে a2 b2 আরেকটা ভেক্টর, তাদের মাঝে অবশ্যই আমরা ডট প্রোডাক্ট কিভাবে করতে হয় আমরা জানি। দুটোর মাঝে মাল্টিপ্লাই যোগ, এই দুটোর মাঝে মাল্টিপ্লাই, রাইট? এবং সেটাকে ভাগ করব n এবং d, এবং d তো আমি জানি কোনটা, এই ভেক্টর এবং এই ভেক্টর, দুটো ভেক্টর ভ্যালু দেওয়া আছে, দুটোকে যদি বিয়োগ করি, করার পর ডট প্রোডাক্ট করার পর সামনে একটা নেগেটিভ সাইন যদি বসিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো দুটো ভ্যালু পাচ্ছি এবং টি এর যে কোনো একটা ভ্যালু পেলাম। বললাম টি এর ভ্যালু হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সে ফর এক্সাম্পল 0.51। ওকে, এখন দেখো আমি কিন্তু প্রশ্ন করেছি হোয়াট শুড বি দ্য পয়েন্ট, ওকে, বাট আমাকে কিন্তু বলে নাই প্যারামিটার বের করতে। সো হোয়াট শুড আই ডু, হোয়াট শুড বি ডান নেক্সট? পিটি তে বসাবো, পিটি ইকুয়েশনটা। পিটি ইকুয়েশন বসাবো, ভেরি গুড। সো আমাকে এখন আমি যেটা করব, p of t is equal to p0 plus t into p1 minus p0, right? So এই অর্থাৎ আমার এই pt টা হচ্ছে এক্সাক্ট xyz পয়েন্টটা। তো আমার পয়েন্টটা কি হবে আমি যখন বের করব, দেখো এখানে p0 ভ্যালু কিন্তু দেওয়া আছে 3,2, রাইট? 3,2 প্লাস t এর ভ্যালু আমি একটু আগে বের করেছিলাম 0.5 মাল্টিপ্লাই p0 minus p1 minus p0, অর্থাৎ এখানে একটা ভেক্টর আসবে, সেই ভেক্টর মান দিলাম ধরো আলফা, এটা হচ্ছে বেটা, যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে, সেটা যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমার আলটিমেটলি যে কোনো একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে ধরো xt, yt, and that would be the actual answer। এই xyz টা আসলে এখানে আমাদেরকে বসে, right? So in your exam there could be questions like that, but that's straightforward আসবে না। বাট আমি তোমাদেরকে এক্সাম্পলটা দিলাম যাতে তোমরা এটাকে খুব ইজিলি ধরতে পারো আসলে কি হচ্ছে এখানে। সো এখনো পর্যন্ত আমি কিন্তু রিক্যাপেই আছি। তারপর আমি এই পর্যায়ে এসে স্টুডেন্টের কাছ থেকে একটু ভোট নিতে চাই যে এতটুকু পর্যন্ত অ্যাটলিস্ট এই এক্সাম্পল যেটা বুঝেছি সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। So if you understand, please hit the yes button. If not, please ask me question if you have any. No. Right, so let's move on. আমরা এরপরও যেটা করবো সেটা হচ্ছে একটু রিক্যাপ। আমি বারবার রিক্যাপ হিসেবে দেখাচ্ছি কারণ এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সো আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। ওকে, তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে একটা বড় একটা ক্রুশাল এরিয়া হয়ে থাকে যে n ডট d আমাদের কখনোই 0 হতে পারবে না, কারণ এটা হলেই আমাদের পুরো জিনিসটা ম্যাথ এরর হয়ে যাচ্ছে, রাইট? সো এই জায়গায় আসার আগে আমাকে ইভালুয়েট করতে হবে n ডট d যাতে 0 না হয়। যদি 0 হয় উইল স্কিপ ইট। ওকে, এখন আমি স্কিপ করবো কেন? আন্দাজে স্কিপ করার কোনো দরকার নাই। উই শুড অ্যানালাইজ হোয়াট অ্যাকচুয়ালি উই শুড অ্যানালাইজ হোয়াট ইজ গোয়িং অন হিয়ার। যেমন হচ্ছে এখানে n ডট d দিয়ে যত কথা, রাইট? n ডট d, দেখো এটা হচ্ছে আমাদের n, রাইট? আর d কিন্তু এটা মনে রাখো, d হচ্ছে এটা, কারণ হচ্ছে ওই যে p1
p1 minus p0, তার মানে হচ্ছে p0, এটা যদি p0 হয়ে থাকে, p0 থেকে p1 এর দিকে যে ভেক্টর সেটা হচ্ছে আমাদের d, তার মানে এটি হচ্ছে আমাদের d, এটি হচ্ছে আমাদের d। এটা মুছে ফেলি। তার মানে হচ্ছে n ডট d, যখন আমি কোনো কিছু ডট প্রোডাক্ট নিই a b, দ্যাট মিন্স দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্যাম ম্যাটার্স, তাদের মাঝে যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমাদের সেক্ষেত্রে ম্যাটার করে, অর্থাৎ এই এখান থেকে a থাকে, এখান থেকে b থাকে, সেটা সো n ডট d, তার মানে হচ্ছে এই n ভেক্টরটা এবং এই d ভেক্টরটা তাদের মাঝে কোণটাকে আমাদের বের করতে হবে। সেটার জন্য তার মানে এটা 0 হওয়ার জন্য অনেক ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে n ভেক্টরটাই 0 হতে পারে, অর্থাৎ এই n ডট d এর মাঝে শুধু n টা যদি 0 হয় তাহলে কিন্তু পুরোটাই 0। সো যদি এটা 0 হয়, এটা হওয়ার মানে কি, এটা আমি বড় একটা মিস্টেক করেছি, কারণ হচ্ছে কোনো একটা ভেক্টর কখনো 0,0 হলে যেটা মানে একটা পয়েন্ট, রাইট, ইউ আর অ্যাকচুয়ালি পয়েন্টিং আউট এ পয়েন্ট। নরমাল ভেক্টর যখন একটা দিক থাকতে হবে, সো ইটস অ্যাকচুয়ালি বাই মিস্টেক, আমাদের পুরোটা রিচেক করতে হবে, আমাদের কোনো একটা প্রবলেম থাকতে পারে। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ ডান। সেকেন্ড ওয়ান, d 0 কিনা আমি একটু দেখবো। d 0 হতে পারবে না, কিন্তু d 0 হওয়া মানে কি দেখি। d 0 হওয়া মানে হচ্ছে p1 এবং p0 মাঝে কোনো পার্থক্য নেই, অর্থাৎ p1 থেকে p0 যদি বাদ দাও, সরি, এখানে যদি দেখাই p1 minus p0 is equal to 0, তাই না, কারণ হচ্ছে এটাই তো d। তার মানে কি p1 is equal to p0, তার মানে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট হচ্ছে দেয়ার সেম, which is not possible। তার মানে হচ্ছে তুমি কোনো লাইনের সাথে ইন্টারসেকশন বের করছো না, সো উইল নিড টু স্কিপ ইট। আমরা এই ব্যাপারটা আসলে আমরা বলবো ওকে ফাইন, আমরা কোনো লাইনের সাথে ক্লিপিং বের করছি না, সো আমাদের এটা নিয়ে কাজ করারই দরকার নেই, উইল স্কিপ। নেক্সট হচ্ছে পুরো n ডট d, অর্থাৎ n এর ভ্যালু 0 না, d এর ভ্যালু 0 না, কিন্তু তাদেরকে ডট প্রোডাক্ট করার পর দেখা গেল তারা 0। নাও দ্যাট ইজ ক্রুশাল। সো এটা আমরা লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম, তারপর আরেকবার দেখাই। যেমন হচ্ছে আমি আবারও বলেছিলাম এটা হচ্ছে n, এটা হচ্ছে আমার d, রাইট। দেখো দুইটা ভেক্টর, তাদের মাঝে কোণ বের করার জন্য ধরলাম এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, রাইট, এটা হচ্ছে আমাদের n, এটা হচ্ছে আমাদের d। এখন দুটো যে অরিজিন সেম হতে হবে, টেল টু টেল হতে হবে, কোনো কথা নেই। এটা হচ্ছে n, এটা হচ্ছে d, তাদের মাঝেও কিন্তু আমরা ডট প্রোডাক্ট বের করতে পারি। এটা কিন্তু এখন এটা ডট প্রোডাক্টের নিয়ম বা ভেক্টরের নিয়মগুলো এরকম। সো দ্য অরিজিন ডাজন্ট ম্যাটার, বাট देयर ম্যাগনিটিউড এন্ড देयर অ্যাঙ্গেলস আর অ্যাকচুয়ালি ভেরি ক্রুশাল। এখন তুমি যদি এদিকে একটু তাকাও, দেখো এই n এবং d, রাইট, এই যে এটাই তো n, আমি এখানে যেটা দেখাচ্ছি এটাই তো d। ওকে, আমি একটা আলাদা কালার দিয়ে দেখাই। আমি যদি এটা বলি যে এই n এবং d এর মাঝের কোণটা যদি এটা যদি n ডট d যদি 0 হয়, তার মানে কি n এবং d এর মাঝের কোণটা কি একটু বলো তো। এই কি আবার আকিব কি 90 ডিগ্রি। আঁকিবুকি করতে হবে না, পড়াশোনায় মন দাও, নাহলে খাতা কলম নিয়ে বসো, ওইখানে আঁকিবুকি করো, এখানে আঁকিবুকি করো, রাইট। আচ্ছা, তার মানে হচ্ছে n এবং d এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে এই দুটো আছে না, এই যে এটা এবং এটা, অর্থাৎ এই যে আমি বলেছিলাম না এই দুটো সেম জিনিস, এটা এবং এটা সেম জিনিস, তার মানে এটার মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কেমন হবে, n টা হবে এদিকে, ওকে, d হবে এদিকে। এখন দেখো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নরমালটা আর এটা হচ্ছে আমাদের সেই লাইন। এটা দেখো d আসলে কি, d আসলে কিন্তু আমরা কিন্তু এভাবে বলতে পারি d হচ্ছে আমাদের p0 থেকে p1, রাইট, অথবা d যদি এমন হয়, এমনও কিন্তু হতে পারে, n এমনও কিন্তু হতে পারে, রাইট, p0 p1, এটা হচ্ছে n। কেন p0 আর p1 লিখলাম, এটাই কিন্তু আমাদের ভেক্টর d। তাদের মাঝে কোণ 90 ডিগ্রি হওয়া মানে কি, তার মানে হচ্ছে এই p0 p1 টা একেবারে এরকম এজের উপরে আছে বা এজের সাথে তারা প্যারালাল। দেখো এই পোর্শনটা বুঝতে পারছো কিনা, দরকার হলে আমি তোমাদেরকে আবার একটু দেখাই, এদিকে এসে দেখো, আবার তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে। এটা হচ্ছে আমাদের সেই d ভেক্টর, এটা হচ্ছে আমাদের সেই n ভেক্টর, রাইট। n এবং d, দেখো তাদের এই n ভেক্টর এবং d ভেক্টর তাদের মাঝে কিন্তু কোণ 90 ডিগ্রি নেই। 90 ডিগ্রি কখন হবে, যখন দেখো এই d ভেক্টরটা, অর্থাৎ এই d ভেক্টরটা এমন হবে, এই d ভেক্টর, এটা হচ্ছে d ভেক্টর, তখনই তাদের মধ্যবর্তী কোণ হবে কি, তখন হবে 90 ডিগ্রি। দেখো এটা 90 ডিগ্রি হওয়া মানে কি, এটা আসলে এক্স্যাক্টলি এজ এর উপর আছে, দেন লাইন এন্ড এজ আর প্যারালাল। এটা বলতে আমি প্যারালাল বুঝলাম, এই যে এখানে দেখতে হচ্ছে প্যারালাল। যখন প্যারালাল হয় দুটো প্যারালাল লাইন, অর্থাৎ আমাদের
এইচ, এই দুটোর মধ্যে এইচটা এইচ এবং সেইটার যে লাইনটা অর্থাৎ যে P0 P1 এবং যে এইচ দে আর প্যারালাল, এবং দুটো প্যারালাল লাইনের মাঝে কখনো ইন্টারসেকশন হওয়া পসিবল না। ইন দ্যাট কেস উই উইল স্কিপ দ্যাট অ্যাজ ওয়েল। ওকে, অ্যাজ ওয়েল আমরা এটাকে স্কিপ করব। কেন? কারণ সে একটা লাইন এবং এইচ তারা একে অপরের প্যারালাল হলে তাদের মধ্যে আসলে ইন্টারসেকশন হওয়া। সো এই পর্যায়ে এসে আমি তোমাদের কাছে আরেকবার ভোটাভুটি নিতে চাই যে অ্যাকচুয়ালি whether you guys understand it not, because এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এটা নিয়ে একটু ট্রিকি ওয়েতে প্রশ্ন আসতে পারে। চারজন ওয়েল, ওকে ফাইন। সো এতটুকু থাকলে আমরা এখনো পর্যন্ত রিক্যাপে ছিলাম, তাহলে আমরা একটা নতুন আমরা পরের টপিকে যাই। স্যার আপনি টপিকে যে একটু আগে আমরা এভালুয়েট করেছি, বাট লেটস গেট ব্যাক টু আওয়ার প্যারামিটার। ওকে, কোন প্যারামিটারের উপর অ্যাপ্লাই করে আমরা আসলে বের করেছিলাম এই যে টি। We all know that t is equal to something like that. এখন শুধুমাত্র টি বের করলেই কি আমাদের হবে? আমরা বলতে চাচ্ছি টি শুধুমাত্র টি বের করলে আমাদের ক্লিপিং অ্যালগরিদমটা শেষ হচ্ছে না। কেন বলো তো? আরো কিছু কাজ করতে হবে। why only finding out the intersection is not enough? স্যার কোঅর্ডিনেট বের করতে হবে। কি বের করতে হবে? স্যার কোঅর্ডিনেট মানে স্যার পয়েন্টটা। হ্যাঁ, বের করে কি? হ্যাঁ, ধরো হ্যাঁ বের করলাম তো। ধরো টি এর পর আমি পয়েন্টটাও বের করলাম, আমি ওই xyz ও বের করলাম, ওকে pt ও বের করলাম। তাও সেটা ইম্পর্টেন্ট, তাও ইনাফ না। প্লেনের মধ্যে কতটুকু আছে ওটা জানতে হবে। ইয়েস, বিকজ ভেরি গুড। আমাদেরকে আলটিমেটলি যেটা করতে হবে, আমরা জানি এটা যদি আমাদের ভিইং প্লেন হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের প্লেন, রাইট? এই যে পুরো এটা হচ্ছে আমাদের প্লেন। এই লাইনটার অনেকগুলো ইন্টারসেকশন দেখো। এদিকে যদি একটু তাকাও, এই P0 P1 এর দিকে যদি তাকাও, এই P0 P1 এর দিকে যদি তাকাও, সেটার এই এজটার সাথে অনেকগুলো এজ আছে। আমি একটু মানে ডিফারেন্ট কালার নিয়ে তোমাদের সুবিধা হয়, রেড কালার নিলাম। দেখো এই যে এই লাইনটার সাথে এই এজের সাথে কিন্তু তার ইন্টারসেকশন আমি এখানে পাচ্ছি। আবার এই এজের সাথেও সে কিন্তু একটা ইন্টারসেকশন, প্রতি ক্ষেত্রে কিন্তু আমি এটার জন্য একটা টি পাবো, এটার জন্য আবার একটা টি পাবো। আবার এটার দিকে তাকাও, এই লাইনটার দিকে তাকাও, এই লাইনটার দিকে যদি তাকাই, এই এজের সাথে সে একটা ইন্টারসেকশন পাচ্ছে এখানে, আবার এই এজের সাথে সে একটা ইন্টারসেকশন পাচ্ছে এখানে, আবার এই এজের সাথে সে একটা ইন্টারসেকশন পাচ্ছে এখানে, এই এজের সাথে একটা ইন্টারসেকশন পাচ্ছে। তুমি শুধুমাত্র ইন্টারসেকশন পয়েন্টই পাচ্ছ, অর্থাৎ এখানে তুমি একটা পাচ্ছ T1, এখানে একটা পাচ্ছ T2, এখানে একটা পাচ্ছ T3, T4, বাট ইউ ডোন্ট নো, তুমি কম্পিউটারকে এমন কোন অ্যালগরিদম জানো না যেটার মাধ্যমে সে বলবে উই অনলি নিড টু কিপ ইন বিটুইন দিস ওয়ান, তাই না? আমাদের আলটিমেট টার্গেট কিন্তু এই দুটো, অর্থাৎ T3 and T2 and T3 এটাই হচ্ছে ভ্যালিড, এগুলোকে আমি রাখবো। সো দ্য নেক্সট টার্গেট ইজ টু ফাইন্ড আউট দ্য ভ্যালিড ইন্টারসেকশন। ভ্যালিড ইন্টারসেকশন মানে হচ্ছে তুমি অনেক, তারপর হচ্ছে এটার দিকে তাকাও, এখানে তুমি ইন্টারসেকশন পাচ্ছ, বাট তাও এই পুরো লাইনে একটাকে তুমি রাখতে পারবে না, বিকজ ইটস অ্যাকচুয়ালি আউটসাইড দ্য ক্লিপিং প্লেন, দ্য বিং প্লেন। এটাকে সাধারণত একটা নাম বলা হয় যে ক্লিপিং প্লেন। লাস্ট ক্লাসে ক্লিপিং। ওকে, সো এটার জন্য আমাদের বের করতে হবে হচ্ছে ভ্যালিড ইন্টারসেকশন, এবং সেটার জন্য আমাদের একটা কনসেপ্ট মাথায় কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে ইনসাইড এন্ড আউটসাইড হাফ প্লেন। ইনসাইড এন্ড আউটসাইড, কেউ মনে আছে ইনসাইড এন্ড আউটসাইড হাফ প্লেন কি জিনিস? যে কোনো একটা সাইটকে অন্য কেউ বলো, তুমি অনেকবার বলছিস। Anyone? Shaun? স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম না স্যার, গেম দেওয়ার কারণে ভালো করে বুঝতে পারছি না। কেউ? লাইন ফুল প্লেনকে কয় ভাগে ভাগ করতে পারবো? কয় ভাগে? হাফ প্লেনই বলেছি। হাফ প্লেন মানে দুই ভাগে ভাগ হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি এই এজটা কথা চিন্তা করি, যে এই এজটা কথা চিন্তা করি, এই এজটা কিন্তু ইনফাইনাইট, ইটস আ লাইন, ইটস অ্যাকচুয়ালি ইনফাইনাইট, এবং সেটাকে আমি এটার আমি নাম দিলাম এল, এই এজটার নাম দিলাম এল। এটা কিন্তু পুরো এক্সিস সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করে, এটা হচ্ছে লেফট সাইডটা, এটা হচ্ছে রাইট সাইডটা, বা আমি এটার নাম যদি লেফট সাইড না, এটা হচ্ছে 1 এন্ড এটা 2। দেখো আমাদের যে ক্লিপিং প্লেনটা সেটা কিন্তু এই 2 তে আছে, সো আমি ইনসাইড হাফ প্লেন, দুটো হাফ প্লেন, একটা হাফ প্লেন আর একটা হাফ প্লেন, বাট এটা নাম দিব ইনসাইড হাফ প্লেন, অর্থাৎ এইদিকে যা
পুরোটা নাম দিব আমি হচ্ছে ইনসাইড হাফ প্লেন, এদিকে যা আছে পুরোটা নাম দিব আমি হচ্ছে আউটসাইড হাফ প্লেন। তোমাদের মনে আছে কিনা একবার যদি দেখাই তাহলে, সরি প্রশ্ন করি, যেমন হচ্ছে এটা ইউ হচ্ছে আমাদের এই লাইনটা, এই ইউ এর জন্য আমাদের কোনটা ইনসাইড হাফ প্লেন কোনটা আউটসাইড হাফ প্লেন, এই যে এই 1 এবং 2 এর মাঝে কোনটা হচ্ছে ইনসাইড হাফ প্লেন কোনটা ইনসাইড হাফ প্লেন। বিকজ তুমি যদি পুরো এক্সেস সিস্টেমটাকে ভাগ করো তাহলে এটা নিচে যা পড়বে সবগুলো হচ্ছে আমাদের ইনসাইড হাফ প্লেন, এই যে ইনসাইড হাফ প্লেন, উপরে যা পড়বে সবগুলো হচ্ছে আউটসাইড। ক্লিয়ার? তোমরা ইনসাইড হাফ প্লেন আউটসাইড হাফ প্লেন বের করার সময় শুধুমাত্র একটা লাইন যে বিভাগে ভাগ করছে, যেই দিকে আমাদের ক্লিপিং প্লেনটা পড়ে সেটা হচ্ছে ইনসাইড হাফ প্লেন, যেটা বাইরে পড়ছে আউটসাইড। ভেরি গুড। সো হ্যাভিং সেড দ্যাট, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। সেটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আমি যতগুলো ইন্টারসেকশন পাবো না, আমি বললাম না আমি অলরেডি এই টি ইকুয়াল টু দ্যাট আগলি ইকুয়েশন ফর্মুলা অ্যাপ্লাই করে আমি কিন্তু সবগুলো ইন্টারসেকশন বের করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি আপাতত এটা নিয়ে চিন্তা করি, লেটস কনসিডার দিস ওয়ান, সে সেটাতে আমি পেলাম একটা টি, আমি ধরুন টি1 টি1, এটা নাম দিলাম, সরি টি1, অনেকগুলো পয়েন্ট পেলাম, বললাম এটা হচ্ছে টি0 টি1 টি2 এন্ড টি3। সো এগুলোকে আমি কতগুলো নামে এগুলোর উপর ফ্ল্যাগ বসাবো, কোনটার নাম দিব আমি পিই, কোনটার নাম দিব পিএল। এই পিই কিন্তু আগের সাইডে পিই এর সাথে না, আগের একটা স্লাইডে পিই ছিল, এটার সাথে এটা কোনো মিল নেই। দেখো এটা ক্যাপিটাল পিই, এটা নাম শুধু এই ই স্ট্যান্ডস ফর এন্টারিং, দিস ই স্ট্যান্ডস ফর এন্টারিং, আমি বলবো এগুলো মানে কি। দিস এল, এটা হচ্ছে এল স্ট্যান্ডস ফর লিভিং, এবং পি স্ট্যান্ডস ফর পটেনশিয়াল। তার মানে আমাকে একটা জিনিস বের করতে হবে, পটেনশিয়ালি এন্টারিং এন্ড পটেনশিয়ালি লিভিং নামে এদেরকে একটু ট্যাগ করতে হবে। বললাম এই P0 P1 লাইনের ভিতর আমি যখন যাচ্ছি, তুমি যদি এই পয়েন্টের দিকে তাকাও, এই ইন্টারসেকশন পয়েন্টের দিকে তাকাও, বলো এই ইন্টারসেকশন পয়েন্টটার আসার পরে সে যখন ইনসাইড হাফ প্লেনের ভিতর, ধরো এই যে আমি P0 থেকে P1 এর দিকে যাচ্ছি না, যাচ্ছি এইভাবে যাচ্ছি, রাইট? বলো সে কি ইনসাইড হাফ প্লেনের ভিতর ঢুকছে নাকি ইনসাইড হাফ প্লেন থেকে বের হচ্ছে এই পয়েন্টের পর? ইজ ইট এন্টারিং দ্য ইনসাইড হাফ প্লেন অর লিভিং দ্য ইনসাইড হাফ প্লেন? এন্টারিং হলো। আর কি আনসার দাও? একজন বললো এন্টারিং, কেন? নিচের হাফ প্লেনটার জন্য। ইয়েস, আমি দেখো ইন্টারসেকশনটা কিসের সাথে পেয়েছে, এই লাইনটার সাথে, এই এজের সাথে পেয়েছে। এটার উপরে যা আছে পুরোটাই হচ্ছে আমাদের ইনসাইড হাফ প্লেন, এটা হচ্ছে আমাদের আউটসাইড হাফ প্লেন। তো আমি যদি এটার দিকে তাকাই তাহলে দেখো এটার পরে আমাদের লাইনটা আসলে ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু ইনসার্ট অর এন্টার দ্য ইনসাইড হাফ প্লেন। এই জন্য এই পয়েন্টটাকে আমি নাম দেব পটেনশিয়ালি এন্টারিং, যে এন্টার করতে যাচ্ছে, পটেনশিয়ালি এন্টারিং, ইটস আ ক্যান্ডিডেট ফর দ্যাট। আরেকটু এক্সাম্পল গেলে বুঝবো, এটা হলো পটেনশিয়ালি এন্টারিং। এখানে আসলো সে, আসার পরে দেখা গেল এটাও একটা ইন্টারসেকশন পয়েন্ট আমি অলরেডি পেয়েছি, অর্থাৎ আমি একটু কথা বলছিলাম P0 এর জন্য। ওকে, এখন আমি লিখলাম T1। T1 এর ক্ষেত্রে আমি কি বলবো, ইজ ইট পটেনশিয়ালি এন্টারিং অর পটেনশিয়ালি লিভিং? হ্যালো, নেই স্যার পটেনশিয়ালি এন্টারিং। এন্টারিং কেন? এই যে আমি যদি এই এজটার কথা চিন্তা করি, এই যে এই এজটার কথা চিন্তা করি, এই এজে তাহলে দুটো ভাগ, এইদিকে পুরো এন্টায়ার একটা ভাগ, ওকে, এদিকে একটা ভাগ, এটা হচ্ছে এই পুরো অংশটা হচ্ছে আমাদের ইনসাইড হাফ প্লেন। তো দেখো ইটস অ্যাকচুয়ালি এট দ্য বর্ডার এন্ড ইটস ট্রাইং টু এন্টার দ্য হাফ প্লেন, এবং এটার নাম আমি দিচ্ছি পটেনশিয়ালি এন্টার। ওকে, সো এভাবে যদি হয়ে থাকে তাহলে স্যার এই জায়গায় এসে আমি কি করছি, দেখো এখানে এসে একটা পয়েন্ট আছে। সো লাইনটা আমি জানি এটা হচ্ছে আমাদের ভেক্টর, সো ভেক্টর ইজ অ্যাকচুয়ালি গোইং হিয়ার। আমি একটু ডিরেকশন গুলো দিয়ে দিলাম। এই পয়েন্টের পর সে আসলে কি করতে চাচ্ছে বলো? লিভিং। এই ইনসাইড হাফ প্লেন, অর্থাৎ দেখো এটা ইন্টারসেকশন হচ্ছে কোন পয়েন্টের সাথে, কোন লাইনের সাথে, এই লাইনের সাথে, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো এই পয়েন্টে এসে যেটা হচ্ছে ইটস অ্যাকচুয়ালি ট্রাইং টু পটেনশিয়ালি লিভিং। দেখো এই যে এই পুরো পার্টটা হচ্ছে আমাদের ইনসাইড হাফ প্লেন, এটা হচ্ছে আউটসাইড হাফ প্লেন। দেখো সে কিন্তু ইনসাইড হাফ প্লেনের ভিতরে এতক্ষণ ছিল, বাট এই জায়গায় এসে সে বের হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ইটস অ্যাকচুয়ালি পটেনশিয়ালি লিভিং, এবং এটার আমি নাম দেবো PL। এগুলো সবগুলো ছিল PE, এটা আমি লিখতে পারছি PE1, এটা হচ্ছে PE2,
এটা হচ্ছে PL1 এবং এই জায়গায় এসে তুমি যদি দেখো এই এজের সাথে ইটস অ্যাকচুয়ালি ট্রাইং টু পোটেনশিয়ালি লিভিং, তো এটাও PL2। এবার আমরা প্রতিটা পয়েন্টের সাথেই আমরা বিবেচনা করতে পারি। না দ্য বিগ কোশ্চেন ইজ দ্যাট স্যার কিভাবে আমরা আসলে বের করব, কিভাবে বুঝবো এটা পোটেনশিয়ালি এন্টারিং বা পোটেনশিয়ালি লিভিং, বিকজ আমাদের কাছে শুধুমাত্র এখন আছে কি টি এর ভ্যালু আমরা বের করার ফর্মুলা আছে, বাট সেই টি থেকে আমি কিভাবে বুঝবো whether it is potentially entering or potentially leaving, that is the big question, সেটা আমরা বের করছি। ওকে, সেটার জন্য আমরা যেটা দেখো এটা আমরা সিম্পলি n ডট d দিয়ে বের করতে পারি, তাহলে এখানে দেওয়া আছে। বলো তো এটা থেকে আমি কিভাবে বলতে পারি is it potentially entering or leaving, এবং কেন? শুধুমাত্র ওখানে লিখে আছে, আমাকে একটু ব্যাখ্যাটা বলতে। কারণ 0 থেকে 1 এর আবার বলো। না স্যার একটু মানে বুঝছিলাম, মানে আমার ইয়াটা ঠিক ছিল না, সরি। আচ্ছা, অনুকূল ডট ডি যদি হচ্ছে স্যার 0 থেকে ছোট হয়, তার মানে তো স্যার এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, আর যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তখন তো প্লেনের ভিতর ঢুকতেছে। এটি ব্রেনের ভিতরে ঢুকতেছে, এটা আমি জিওমেট্রিক্যালি যদি দেখাই, দেখো উই নো দ্যাট দিস n, তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এর আগে কিন্তু আপনি n দেখিয়েছেন এদিকে, রাইট? এই n টা নিচের দিকে হলো কেন? কারণ এর আগে যেটা দেখেছিলাম এটা ছিল এরকম একটা এজ, সেই ক্ষেত্রে এজ ছিল এটা, রাইট? এই ক্ষেত্রে আমাদের এজ হচ্ছে এটা। বাই দ্য ওয়ে তোমাদেরকে প্রতিটা এজের জন্য কিন্তু তোমাদেরকে ইন্টারসেকশন গুলো বের করতে হবে, রাইট? সো আমি দেখাবো কিন্তু প্রতিটা এজের জন্য তোমাদের বের করতে হবে। বাট দ্য থিং ইজ এই ক্ষেত্রে আমি এই এন্ডটা হচ্ছে আমাদের আউটওয়ার্ড নরমাল, রাইট? এটা হচ্ছে আমাদের আউটওয়ার্ড নরমাল। সো এই আউটওয়ার্ড নরমাল এটা হচ্ছে n এবং এটা হচ্ছে d, এটা হচ্ছে d ভেক্টর, রাইট? এই পুরো ভেক্টরটা হচ্ছে আমাদের d ভেক্টর। এখন এটা ডিরেকশনটা দেখো, এটা বড় হোক ছোট হোক ডাজন্ট ম্যাটার, দিস ইজ দ্য ডিরেকশন, রাইট? তার মাঝে কোনটা দেখো, পোটেনশিয়ালি এন্টারিং এর ক্ষেত্রে দেখবা তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ n এবং d, অর্থাৎ যদি n হয় এটা যদি d হয়, তাদের মধ্যবর্তী কোণটা সবসময় দেখবা 90 ডিগ্রির চেয়ে বড় হয়, অর্থাৎ তাদের ডট প্রোডাক্ট যে হচ্ছে ডট প্রোডাক্ট আমাদের নেগেটিভ হবে। সেটা যদি হয় তাহলে আমি বলবো ফর দ্যাট টি, ওই স্পেসিফিক টি এর জন্য স্যার, তাহলে টিটা কিভাবে বের করছো? ওই যে টি বের করার যে ফর্মুলা, ফর দ্যাট স্পেসিফিক টি উই ক্যান সে দ্যাট দিস পি ইজ অ্যাকচুয়ালি পোটেনশিয়ালি এন্টারিং, অর্থাৎ এটার জন্য যে ইন্টারসেকশন পয়েন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের পোটেনশিয়ালি এন্টারিং। ঠিক একই রকম ভাবে দেখো পরের পয়েন্টের জন্য যদি দেখো, এবং শুধুমাত্র পোটেনশিয়ালি এন্টারিং করে হবে না, এটার জন্য আমি যে টি ভ্যালুটা পাবো সেটাকে আমি একটা অ্যারেতে স্টোর করলাম, এই যে টি একটু অ্যারেতে স্টোর করলাম TE1 হিসাবে। TE1 টি হচ্ছে সেই প্যারামিটারটা, E স্ট্যান্ডস ফর এন্টারিং, এবং সেটার ভ্যালুটা আমি একটা অ্যারেতে স্টোর করব। করার পর পয়েন্টটা দেখো, এই জায়গায় এসে দেখো এই পয়েন্টের জন্য যে ইন্টারসেকশন দেখো, দিস ইজ দ্য আউটওয়ার্ড নরমাল। একটু আগের জন্য আউটওয়ার্ড নরমালটা দেখো নিচের দিকে ছিল, বাট এর জন্য আউটওয়ার্ড নরমাল এদিকে হবে, অবশ্যই উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এবং সেটার জন্য আমি যে টি ভ্যালুটা পাবো, এবং n এবং d এর মাঝে তুমি যদি ডট প্রোডাক্ট নিয়ে দেখো, স্টিল নাও দে আর অ্যাকচুয়ালি গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ n ডট d should be less than 0. That means the point PE, অর্থাৎ যে t টা আমি যেটা পাবো, স্টিল নাও সেই টি ভ্যালুটাকে আমি আবার একটা অ্যারেতে রাখলাম TE2 নামে, যেখানে E stands for the entering এবং এটা হচ্ছে সেকেন্ড নাম। রাইট, পরেরটা একটু দেখে নিই পরেরটা কাজ করছে কিনা। যেমন এখানে এসে দেখো, দিস ইজ আনাদার এজ, এই এজের সাথে যদি আমি দেখো দিস ইজ দ্য আউটওয়ার্ড নরমাল। বাই দ্য ওয়ে নরমাল এদিকে হতে পারে এদিকে হতে পারে, ডাজন্ট ম্যাটার। আমরা লিনিয়ার অ্যালজেব্রা কনসেপ্ট থেকে আমরা জানি যে আসলে ভেক্টর গুলো তুমি এটা অরিজিনটা কোথায় থাকে ডাজন্ট ম্যাটার, আমাদের ডিরেকশন এবং আমাদের ম্যাগনিটিউডটা জানলেই হয়। এই ক্ষেত্রে দেখো তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি যে ছোট, অর্থাৎ তাদের ডট প্রোডাক্ট হচ্ছে আমাদের 0 চেয়ে বড়। ইন দ্যাট কেস উইল সে দ্যাট দিস অ্যাকচুয়ালি পোটেনশিয়ালি লিভিং এন্ড ইটস ট্রু ফর আদার ওয়ান্স অলসো। অন্য এজের ক্ষেত্রে দেখবো, আমি দেখাবো একই ক্ষেত্রে সেম ভাবে কাজ করে, এবং সেটাকে আমি একটা অ্যারেতে স্টোর করলাম। সেই অ্যারেতে TL1, TL stands for living, T is the parameter, এবং সেটা হচ্ছে প্রথম এন্টারিংটা আমি এখানে স্টোর করলাম। এবং আমি অবশ্যই আমরা কিভাবে বের করতে হবে, টি এর ভ্যালুটা ওই যে -n.d এবং হাবিজাবি যা আছে সেটা দিয়ে আমি সেটাকে বের করব। ওকে, আফটার দ্যাট আমরা আবারও দেখতে পাচ্ছি এটার মাঝে কোণটা আছে 90 ডিগ্রির চেয়ে ছোট। ইন দ্যাট কেস উইল সে দ্যাট ইটস অ্যাকচুয়ালি পোটেনশিয়ালি লিভিং এবং স্টোর। তোমরা বলতে পারো স্যার n.d ইকুয়াল টু হলে কি হবে 0, সেক্ষেত্রে আমরা
potentially entering ধরবো না potentially living ধরবো। এই কেস বলা হয়েছিল স্যার বাদ দিবে শাওন আবার বলো। এই কেসটা স্যার আমরা এই কেসটা আমরা বাদ দেব বিকজ ইন দ্যাট কেস দেয়ার ইজ নো ইন্টারসেকশন অ্যাকচুয়ালি। যে লাইনের সাথে তুমি যে এজের সাথে চিন্তা করছো সেই লাইনটা আসলে একে অপরের প্যারালাল, সো দেয়ার বি নো কেসেস। আমরা অলরেডি দেখেছিলাম সেটা আমরা একটা সুইচ কেস করে এফএলসি আগে সেটাকে বাদ দিয়ে দেবো, বাট দ্য থিং ইজ এভাবে করে আমি সবগুলো কেস জানবো। দেখো দিস ইজ ফর স্পেসিফিক লাইন, ফর স্পেসিফিক লাইন একটা লাইনের জন্য কিন্তু চিন্তা করছো, ফর স্পেসিফিক লাইন P0 P1। এখন দেখো আমাকে যদি কেউ এই প্রশ্নটা করে কি বলতে পারো বলো? By the way, t is equal to 0 here, right? t is equal to 1 here. এখন এই জায়গায় এই t1 থেকে tl2 পর্যন্ত যতগুলো অ্যারেতে যতগুলো ভ্যালু আছে তারা কোনো অর্ডারে আছে কি? একটা অর্ডারে নাই, থাকলে কোন অর্ডারে আছে? অ্যাসেন্ডিং অর্ডারে আছে। কেন বলতে পারলে অ্যাসেন্ডিং অর্ডারে? ফার্স্ট এইখান থেকে স্যার উপরে উঠতেছে স্যার। হ্যাঁ দেখো এখানে t equal to 0, এখানে হচ্ছে t equal to 1। দেখো আমি যত আগাবো এইখানে যে ভ্যালুটা অবশ্যই সেটা 0 চেয়ে বড় হবে, যেহেতু পরের ভ্যালুটা, আবার পরে যে ভ্যালুটা হবে সেটাও নিশ্চয়ই একটু বড় হবে। তো এভাবে যত যাবো সবগুলো ভ্যালু বড় হবে, অর্থাৎ এটার জন্য যে TE1, এটার জন্য যে TE2, এটার জন্য TL1, এটার জন্য TL2, দে আর অ্যাকচুয়ালি ইন দা অর্ডার। এই অর্ডারটা আসলে দেখালাম, এটা যে অলওয়েজ বের করতে হয়, ইটস নট ম্যান্ডেটরি, রাইট? ম্যান্ডেটরি ব্যাপারটা কি দেখো, এখানে এসে আমি কি করব বলো তো, কি করব? এন্টারিং এর ম্যাক্সিমামটা আর একটু সাব অ্যারে দেখতে পাচ্ছ তোমরা, PE এটা মানে হচ্ছে যতগুলো এন্টারিং সেটার অ্যারে, PL তার মানে যতগুলো লিভিং আছে সেটা। এই দুটোর মাঝে সবচেয়ে মিনিমামটা আমি সরি এটার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমামটা নিলাম, এই যে PE এর মধ্যে ম্যাক্সিমাম হলে অবশ্যই এটা হবে। দেখো TE আসলে এটার জন্য, রাইট? আবার যেটা লিভিং সেটা সবচেয়ে মিনিমামটা নিলাম, সবচেয়ে মিনিমামটা হয়ে দাঁড়ায় এটা, তাহলে সেটা এই TL1 কিন্তু এটার জন্য। এবং সেটা যদি আমরা দেখি এবং এই দেখো মিনিমাম এবং ম্যাক্সিমাম সেটাকে আমি একটা T ক্যাপিটাল L, T ক্যাপিটাল E এবং T ক্যাপিটাল L এ রাখলাম। যদি ম্যাক্সিমামটা মিনিমামের চেয়ে ছোট হয় দেন ইউ সে দ্যাট ইটস অ্যাকচুয়ালি ভ্যালিড ইন্টারসেকশন, অর্থাৎ তুমি বলতে পারো যে এই PE এবং PE1 তাদের মাঝে আমি ক্লিক করলে হবে। অর্থাৎ তুমি এখন শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত তুমি শুধুমাত্র লাইনটাকে ড্র করবে, তুমি লাইন আর t equal to 0 থেকে ড্র করবে না, তুমি লাইন ড্র করবে, এটা হতে পারে 0.3, এটা হতে পারে t equal to 0.7, তুমি শুধুমাত্র t equal to 0.3 থেকে t equal to 0.7 পর্যন্ত এটাকে শুধুমাত্র ড্র করবে। সো ইউ শুড ক্লিপ ফ্রম TE1 to TL, অর্থাৎ আমাদের মেইন কনসেপ্ট এখানে ম্যাক্সিমাম অফ PE must be less than minimum of PL. That is the big question. অর্থাৎ এন্টারিং এর ম্যাক্সিমামটা লিভিং এর মিনিমামের চেয়ে সবসময় ছোট হতে হবে, তাহলে তুমি বলবা আওয়ার ভ্যালু ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। অর্থাৎ ঠিক যেটা বললাম যে এখানে অনেকগুলো টি ভ্যালু আছে, আগে এটাতে ছিল t equal to 0, এখন t equal to 0 থেকে শুরু না করে তুমি t equal to ওই এই যে TE2, অর্থাৎ এই ভ্যালুটা TE2 থেকে শুরু করে এখানে যে TL1 এই পর্যন্ত তুমি শুধুমাত্র লাইনটাকে ড্র করবে, তাহলে দেখবে যেহেতু এই পর্যন্ত ড্র করছো বাকি সবগুলোর ভ্যালু ক্লিপড আউট, এগুলো আমাদের আসলে আলটিমেটলি দরকার হচ্ছে। এই পর্যন্ত এসে আমি যদি একটু তোমাদের ভোটাভুটি নেই, আমি একটু দেখতে চাই তোমরা সবাই বুঝেছো কিনা, আমি ক্লিয়ার করলাম। এই পর্যন্ত এসে সবাই যদি বুঝে থাকো, অবশ্যই একটা অ্যালগরিদম আমি বুঝাবো, যখন সবগুলোকে একসাথে আমি মার্চ করে তোমাদেরকে সামারি আকারে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। বাট সো ফার সো গুড, ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট, প্লিজ লেট মি নো। 12 জন 27 জনের মধ্যে, ওকে। এখন কথা হচ্ছে স্যার আপনি একটা লাইনের জন্য দেখালেন, একটু একটা লাইনের জন্য দেখান তো কি হয়। দেখো নাও লেটস সে উই হ্যাভ দিস লাইন, ওকে, P0 and P1। দেখো এই পয়েন্টে এসে আমি এটাকে কি বলতে পারি, পোটেনশিয়ালি এন্টারিং নাকি পোটেনশিয়ালি লিভিং? এন্টারিং এন্টারিং লিভিং স্যার, লিভিং ওটার মধ্যে পোটেনশিয়ালি লিভিং। দেখো জিওমেট্রিক্যালিও যদি তাকাও দুইভাবে বের করা যায়। জিওমেট্রিক্যালি এটা যদি একটা লাইন হয়ে থাকে তাহলে এই পুরো নিচের এই পুরো অংশটাকে আমি বলছি অ্যাকচুয়ালি ইনসাইড হাফ প্লেন, এটা হচ্ছে আমাদের আউটসাইড হাফ প্লেন। দেখো এটা কিন্তু আউটসাইড হাফ প্লেনের ভিতরে ঢুকছে, তার মানে হচ্ছে আমরা যেটা বলতে পারছি এটা আসলে কি হচ্ছে, পোটেনশিয়ালি লিভিং। আর অন্যভাবে বের করা যায়, ডট প্রোডাক্ট দিয়ে বের করা যায়, যেটা তোমাদের পরীক্ষাতে প্রায় আসতে পারে, যে ডট প্রোডাক্ট দিয়ে
বের করার ব্যাপারটা। যেমন হচ্ছে দেখো এখানে এন এবং ডি তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে তাদের ডট প্রোডাক্ট হবে 90 ডিগ্রির চেয়ে 0 চেয়ে বড়, তার মানে এটা হচ্ছে আমাদের পটেনশিয়ালি লিভিং। যেহেতু পটেনশিয়ালি লিভিং, এইটার জন্য যে টি ভ্যালুটা, এটার জন্য যে টি ভ্যালুটা সেটা আমি এখানে স্টোর করলাম। ঠিক একই রকম ভাবে এই জায়গায় এসে তুমি কি বলবে, এটা পটেনশিয়ালি এন্টারিং না পটেনশিয়ালি লিভিং? স্যার এন্টারিং। হ্যাঁ, পটেনশিয়ালি এন্টারিং, কারণ হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0 চেয়ে বড়, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 চেয়ে বড় এবং তাহলে তাদের ডট প্রোডাক্টটা হবে 0 চেয়ে ছোট, রাইট? অর্থাৎ নেগেটিভ হবে। তার মানে এই টি ভ্যালুটাকে আমি একটা সাব অ্যারেতে স্টোর করলাম আর এটা ভ্যালুটা একটা অ্যারেতে স্টোর করলাম। দেন এগেইন আমাদের মনে আছে কিনা আমরা এর আগের স্লাইডে যেটা দেখেছিলাম, দ্য ম্যাক্সিমাম অফ সামথিং শুড বি লেস দেন মিনিমাম অফ সামথিং। বলো তো কোনটা কিসের জন্য হবে? ম্যাক্সিমাম অফ এন্টারিং ম্যাক্সিমাম অফ এন্টারিং শুড বি লেস দেন মিনিমাম অফ দ্য লিভিং। বলো তো এখানে সেই জিনিসটা হচ্ছে কিনা? হচ্ছে না। দেখো এখানে যদি দেখো উল্টোটা হয়ে যাচ্ছে। তোমরা যদি একটু ভালোভাবে দেখো, এখানে লিভিংটা হচ্ছে এটা হচ্ছে লিভিংটা, রাইট? এটা হচ্ছে লিভিংটা, এটা হচ্ছে এন্টারিং এরটা। এবং আমরা জানি p0 = 1, এখানে p0 = t হচ্ছে এখানে 0, এখানে t হচ্ছে আমাদের 1, এন্ড 0 থেকে 1 এর মধ্যে আমরা যতটুকু যাব দ্য লাইন উইল বি বিল্ডিং আপ। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা আসলে ছোট, এটা আসলে বড়। দেখো আমাদের পুরো জিনিসটা কিন্তু উল্টে যাচ্ছে, অর্থাৎ the minimum and maximum thing is actually other way around. TE is greater than TL, and in that case we have no true intersection এবং আমরা কোনো কিছু আঁকবো না যেহেতু আমাদের কাছে কোনো true intersection নেই। So this line is actually outside of the clipping rectangle এবং দেখতে পাচ্ছ আসলে কিন্তু, অর্থাৎ আমরা সিম্পলি এই অ্যালগরিদমটা কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে আসলে কিভাবে ক্লিপিং রেক্ট্যাঙ্গেলের ভিতরে বা বাইরে আছে। আমি তোমাদেরকে একটু রেকমেন্ড করবো, তোমরা যদি কোনোভাবে এরকম একটা লাইনের জন্য যদি বের করে দেখতে পারো, পরীক্ষাতে এসেছিল একবার মনে হয় যে এরকম একটা লাইন আমি দিয়ে দিয়েছিলাম এবং তোমাদেরকে সেখান থেকে এইভাবেই ডিরাইভ করতে হবে। নিউমেরিক্যাল ভ্যালু হয়তো থাকবে না, সেক্ষেত্রে তোমাদেরকে ডিরাইভ করতে হবে যে আসলে ভ্যালুগুলো বের করা যায়। ওকে, অর্থাৎ সরি, ইজ দেয়ার এনি ট্রু ক্লিপিং পয়েন্ট? সো ফার সো গুড। আমরা এখন পুরো ব্যাপারটাকে একটা সুডো কোড হিসেবে সামারি দেখাই। শুরু থেকে আসলে কি করব দেখো, ফর ইচ লাইন। হ্যাঁ বলো স্যার। আমি যদি স্যার মানে বক্সের ভিতরেই থাকি স্যার, আমি যদি লাইনটা এন্টারিং নাই করে শুধুমাত্র লিভিং করে, তখন আমি তুমি বলতে চাচ্ছ যে ইন্টারসেকশন পয়েন্ট না থাকে ভিতরে? জি স্যার, মানে শুধুমাত্র বাইরের দিকে লিভিং এর সময় ইন্টারসেকশন পয়েন্ট আছে, কিন্তু এন্টারিং এর সময় কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, এর জন্য কিছু পয়েন্ট নেই। ওকে, দেখো তুমি তাহলে ম্যাক্সিমাম মিনিমাম কিছু পাও কিনা দেখো, বসে দেখো, ইউল গেট ইট। হচ্ছে এরকম থাকে কিনা, তাই না? অর্ধেক ভিতরে বাইরে আছে কিনা, মানে কোনো এন্টারিং। হ্যাঁ, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। প্লিজ এগুলো এক্সাম্পল গুলো রাইট ডাউন করে নিজেরা করে দেখার চেষ্টা করো এই টাইপের সিনারিও আসে কিনা। সেক্ষেত্রে এই মিনিমাম, দ্য মেইন কনসেপ্ট এখানে যে মিনিমাম ম্যাক্সিমাম ব্যাপারটা, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, সেই ব্যাপারটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইস্যু। কি করতে হবে? যদি একটা না থাকে স্যার, ওটা কি স্যার 0 ধরে না থাকে মানে স্যার এই যে হাফ, মানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট যদি হয়। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো না, আমি তো এটাই বললাম, তুমি শুরু করো, দেখবো বুঝে যাবা অ্যারেতে কোনো ভ্যালুই হয়তো আলটিমেটলি থাকবে না। সেই ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম মধ্যে কোনো একটা ভ্যালু নাই থাকতে হবে। ওকে, ইন দ্যাট কেস তোমার এটাকে ইভালুয়েট করা হয় কিনা তোমরা দেখবা। ইটস আ ভেরি নাইস কোশ্চেন। এই টাইপের ব্যাপারগুলো আমি চাই তোমরা ব্রেইনস্টর্মিং করে বুঝো। আমি যদি সব বলে দিই আসলে তোমাদের টেস্টিং এর জন্য কিছু থাকবে। I want you to actually find out the different examples of scenario and try solving it by yourself. Just এখানে বসিয়ে তোমরা শুরু করো, তাহলে দেখবে তোমরা ক্লিয়ার। তো আমি এই ব্যাপারটা একটু তোমাদের জন্য আসলে তোমাদের হোম টাস্কের জন্য রেখে দিচ্ছি। এখন এসে দেখো, আমরা সামারিতে যদি দেখি, এন্ড বাই দ্য ওয়ে এটা যদি ট্রাই করো, যদি খুব বেশি প্রবলেম হয় পরে আমাকে জানাতে পারো, বাট আমি চাই তোমরা নিজেরা এটাকে সলভ করো এই জিনিসটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিলাম মেইন কনসেপ্ট আসলে এখানেই থাকবে। আমাদের এই অ্যারেতে হয়তো কোনো ভ্যালুর এন্ট্রি হবে না। ইন দ্যাট কেস হোয়াট, তো ফর ইচ লাইন সেগমেন্ট টু বি ক্লিপড, অর্থাৎ ফর ইচ লাইন সেগমেন্ট টু বি ক্লিপড বলতে বোঝানো হচ্ছে ধরো ওখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, রাইট? সো P0 P1, আবার ধরো P2 P3,
বা ধরো P4 P4 আমরা প্রতিটা লাইন সেগমেন্ট একটা একটা করে আগাবো ফর ইচ লাইন সেগমেন্ট। দেখো এক একটা লাইনের জন্য পুরো কাজটা এভাবে হয়। তো প্রথম লাইনের জন্য ধরলাম এটা হচ্ছে লাইন নাম্বার 1, রাইট? ফর ইচ লাইন সেগমেন্ট আমরা if P1 is equal to P0, P1 is equal to P0 যদি হয়ে থাকে তাহলে আমরা বুঝবো there is no line, it's actually point, right? আমরা তখন কোনো কাজই করব না, আমরা তখন নেক্সট লাইনে চলে যাব। যদি সেটা না হয় then we start with this one, TE is actually TL equal to 1। ফার্স্টে আমরা কিছু ইনিশিয়াল পয়েন্ট নিয়ে নিলাম পোটেনশিয়ালি এন্টারিং এবং লিভিং এর। দেখো এখানে এসে দেখো ফর ইচ ক্লিপিং এজ, প্রত্যেকটা এজের জন্য এখানে এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ। আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। দেখো একটা এজ, এটা নাম দিলাম লেফট এল, এটা একটা এজ, এটা নাম দিলাম ইউ আপ, এটা একটা এজ, এটা নাম দিলাম আর, এটা একটা এজ, এটা নাম দিলাম হচ্ছে বটম বি। প্রত্যেকটা এজের জন্য তুমি বের করবা তাদের মাঝে আসলে ইন্টারসেকশন আছে কিনা। বাট তার আগে সবার প্রথমে আমাদের দেখতে হবে n ডট d ইকুয়াল টু 0 কিনা, বুঝে মনে আছে কিনা, তাহলে প্যারালাল হয়ে গেল। সেটা যদি প্যারালাল হয় উইল সিম্পলি স্কিপ ইট, তখন আমাদের আর কিছু করা দরকার না, আমরা আবার এখানে ফেরত এসে আবার পরের এজে চলে যাব। ওকে, ইগনোর দ্য এজ ইফ দে আর প্যারালাল। আমরা দেখতে পাচ্ছি যদি না হয়, অর্থাৎ তার মধ্যে যদি তারা যদি প্যারালাল না হয় আমাদেরকে টি ক্যালকুলেট করতে হবে। ওকে, টি ক্যালকুলেট কিভাবে করতে আমরা কিন্তু জানি, ওই যে টি এর ইকুয়েশনটা মাইনাস n ডট টি শুরুতে থাকে, অনেক কিছু থাকে, সেটাই আমরা বের করব। করার পরে আমরা সেই সাইনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ n ডট ডি এর উপর ডিপেন্ড করে n ডট ডি যদি আমাদের 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট হয় সেটার উপর ডিপেন্ড করে আমি পোটেনশিয়ালি এন্টারিং অথবা পোটেনশিয়ালি লিভিং আমি বিবেচনা করব। করার পর সেই ভ্যালুগুলোকে আমি যদি একটা অ্যারেতে রাখবো, রাখার পর সেই টি এবং মিনিমাম এক্স এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম টি আমি কিন্তু বের করছি। ম্যাক্সিমাম মিনিমাম বের করার পর আমি এসে বের করে দেখছি দ্যাট টিই অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম তার মাঝে আসলে সম্পর্কটা কি। যদি উল্টাটা হয় আমরা নীল বাদ দিয়ে দেব, আমাদের দরকার নেই। অর্থাৎ আমাদের যে ম্যাক্সিমাম ইজ লেস দেন মিনিমাম হওয়ার কথা, বাট ম্যাক্সিমাম ইজ গ্রেটার দেন মিনিমামটা যদি হয় দেন উইল বি লিভিং দ্যাট। আদার দেন দ্যাট যদি সেটা যদি না হয়, যদি ট্রু হয় আমরা শুধুমাত্র সেই মিনিমাম এবং ম্যাক্সিমামটা রেখে ওটাকে ট্রু ক্লিপিং ইন্টারসেকশন, অর্থাৎ এই এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমি সেটাকে ট্রু ক্লিপিং ইন্টারসেকশন হিসেবে রাখি। এটাই হচ্ছে আমাদের পুরো সাইরাস ব্রেক অ্যালগরিদম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফর ইচ লাইন একটা একটা লাইন ধরে ধরে সে আগাবে, প্রতিটা এজের জন্য সে করবে, একটা এজের জন্য সে বের করবে ইন্টারসেকশন, তারপর সে আবার লুপে নেক্সট এজের জন্য, অর্থাৎ প্রথমে যদি লেফটটা হয় তারপর আপারটার জন্য করবে, তারপর রাইটের জন্য করবে, তারপর বি এর জন্য। হ্যাঁ, তোমাদেরকে পরীক্ষাতে এই 4টার জন্য আমি বের করতে দিব না, কোনো কিছুর জন্য বের করতে হবে। বেশি হলে বড়জোর আমি হয়তো একটার জন্য, যে কোনো একটা এজের জন্য বের করতে দিতে পারি। এমনও হতে পারে আমি হয়তো এটার হয়তো ভ্যালুগুলো দিয়ে দিতে পারি n ডট ডি, তোমরা হয়তো সেগুলোকে বের করে এই যে n ডট ডি এগুলোর ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। তোমাদের হয়তো এরকম একটা এরে বের করে তোমাদের কাছে আলটিমেটলি বলতে হবে এগুলোকে আমি সিলেক্ট করছি। সো খুব বেশি টাইম কনজিউমিং কোশ্চেন আমি দিব না, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড করবো। এখানে এসে এতটুকু পর্যায়ে এসে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আজকে ক্লাসের। আসলে কি একটু সময় বাকি আছে, তবে আমি এই জায়গায় এসে আমি তোমাদের আবার এগেইন ভোট নিতে চাই। শেয়ার করলাম ভোটিং কেসটা, তোমরা যদি বুঝে থাকো 5 7 8 10। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ব্যাপারগুলোকে না আমি আরো, আমরা এই যে টি এর যে ইকুয়েশনটা আছে, টি এর একটা খুবই সুন্দর একটা ইকুয়েশন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে মাইনাস n ডট ডি, ওকে, n ডট ইনটু p0 মাইনাস p1। এক্ষেত্রে দেখো এগুলোকে কিন্তু আমি ni, এটাকে ni, এটাকেও ni এবং এটাকেও ei লিখতে পারি। বলো তো এই i বলতে আমি কি বুঝালাম? This I could be 1 2 3 4 মানে number of lines কি number of pages। দেখো এদিকে যদি তাকাও, আমি যদি তোমাকে এখানে বুঝাই, বাট যে আনসার দিস ভেরি গুড। দেখো আমি তোমাকে এখানে যদি একটু দেখাই,
যদি হয়ে থাকে এখানে, তাহলে আমি এটা হচ্ছে একটা নরমাল, এটার জন্য আরেকটা নরমাল n2, এটার জন্য আরেকটা নরমাল n3, এটার জন্য একটা নরমাল n4। সো অ্যাজ এ হোল পুরোটাকে আমি ni দিয়ে প্রকাশ করব। ওকে, এই দেখো ni। এখন দেখো di নাই কেন? আমরা একটা লাইনের জন্য যদি চিন্তা করি, দেয়ার ইজ আ লাইন d p0 and p1। ওকে, এটার ভেক্টরটা হচ্ছে আমাদের d। এই d-টা কিন্তু সবগুলোর সাথে আমি ইন্টারসেকশন বের করব। সো এটার কোনো pi এর দরকার নেই, আমরা একটা লাইন নিয়ে কাজ করছি, ফর ওয়ান লাইন, একটা লাইনে। সেটার পরে আবার দেখো PEI, দেখো অর্থাৎ যে একটা আরবিট্রারি পয়েন্ট নিতে হয়, আমি জানি এখানে একটা আরবিট্রারি পয়েন্ট নিতে হয়, এটাও PE1, এটাকে আমি বলতে যাচ্ছি PE2, এটাকে আমি বললাম PE3, এটাকে আমি বললাম PE4। ওকে, সো সবগুলোকে একটা জেনারিক ফর্মুলা সিম্বল যদি দিই PEI, এর জন্য দেখবো আমরা এখানে লিখতে যাচ্ছি, অর্থাৎ এই যে এইটার দিকে যদি তাকাও, P is equal to NI, অর্থাৎ I যে কোনো একটা এজের জন্য হতে পারে P0 ফিক্স, PEI এবং NI ডট D। এইগুলোকে কিন্তু এই যে এইখানে যে n ভ্যালু, সেই n ভ্যালুটাকে আমাদের বের করতে হবে। এখন আমরা কিন্তু এই জিনিসটা অলরেডি জানি। দেখো আমরা যদি একটা লাইনের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের o, এটা হচ্ছে y, রাইট? দেখো এদিকে যদি আমি একটা নরমালের কথা চিন্তা করি, নরমাল n, সেই নরমালটাকে আমি যেন কি বলতে পারি বলো তো? নিউমেরিক্যাল ভ্যালু কি দিতে পারি? -1। এটাই আসলে এটা এখানে বলছে, আমরা অলরেডি কিন্তু দেখে ফেলেছি, রাইট? যে আমরা কিন্তু এগুলোকে আমাদের আবার কষ্ট করে বের করার জন্য, এগুলো নোন কেস, আমরা এগুলো খুব সহজে বের করে ফেলতে পারি। ওকে, এবং আমরা যদি এই লাইনটার কথা চিন্তা করি, দিস লাইন ইজ অ্যাকচুয়ালি প্যারালাল টু দ্য y axis, রাইট? y axis এর সাথে প্যারালাল লাইন, অর্থাৎ এটাকে যদি আমি নাম দিয়ে থাকি x মিন, পয়েন্টটা হচ্ছে x, সরি আমি নাম দিলাম হচ্ছে x মিন 0। x মিন বলতে কি বলছে? এটা হতে পারে 5,0 কেন? এই পয়েন্টটা আসলে এদিকে যাচ্ছে না, বাট এটা হচ্ছে আমাদের 5 ঘর x এ যাচ্ছে। তাহলে দেখো y axis এর সাথে প্যারালাল লাইন, অর্থাৎ এই লাইনটা y axis এর সাথে প্যারালাল, রাইট? সেটার ইকুয়েশনটা কি হবে বলো তো? x equal to x মিন, রাইট? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, রাইট? সো এটার উপর যখন যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট PE নিতে হয়, আমরা জানি যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট PE, সে PE এর ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলতে পারি ইট উড বি x মিন, রাইট? এটা হচ্ছে আমাদের x মিন, এবং যে কোনো একটা পয়েন্ট y অ্যাক্সিস এর যে কোনো একটা পয়েন্ট y কিন্তু আমরা নিয়ে নিতে পারি, সাব টু আস যে কোনো একটা পয়েন্ট y আমরা কিন্তু এই ক্ষেত্রে নিয়ে নেব। y হতে পারে 2, 3, 4, বাট আমরা সেই y-টা আমাদের এই পয়েন্টের ভিতরে হতে পারে হোয়াটএভার, বাট এখানে দেখানো হচ্ছে এই যে x মিনটা আমরা নিয়ে বিবেচনা করতে পারি। আবার -p0 - pi, কেন এই p0 - pi বের করতে হয়, তার সেজন্য তারা এখানে লিখে দিছে, বাট এটা এত ইম্পর্টেন্ট কিছু না। বাট দেখো আলটিমেটলি এই সিম্পলিফিকেশনের জন্য এই পুরো আগলি ফর্মুলাটা এখানে খুব সহজে আমি এটাকে প্রকাশ করে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা d এর ভ্যালুটা যদি -1, 0 হয় শেষ পর্যন্ত, এগুলোকে খুব সহজে, অর্থাৎ আমাদের কমপ্লিকেটেডটা খুব একটা সিম্পল ফর্মুলায় আমরা এগুলোকে প্রকাশ করতে পারছি, বিকজ অফ দ্য নোন কেসেস, বিকজ উই নো দ্য স্পেসিফিক কেসেস। অনেকটা এরকম, যদি এই ক্ষেত্রে আমরা যদি একটা বিবেচনা করি, সেই ক্ষেত্রে n কি হবে বলো তো? এই নরমালটা 0,1, হ্যাঁ 0,1, কি আবার বলো? 0,1, 0,1, ভেরি গুড। 0,1 কেন হলো 0,1? যারা বুঝতে পারছো না, দেখো এটা উপরের দিকে, রাইট? আমি যদি এখানে একটা উপরের দিকে বিবেচনা করি, এটা হচ্ছে 0, সো এখানে আমি যে কোনো একটা পয়েন্ট বললাম, এখানে আমি x অ্যাক্সিস যাচ্ছে, y অ্যাক্সিস অ্যাড করব, এবং এই ভেক্টর এবং এই ভেক্টরটা সেম, বিকজ আমরা বলেছিলাম ভেক্টরের আসলে দিকটা সেম থাকলে এবং অ্যামাউন্টটা সেম থাকলে হয়, অরিজিনটা কোথায় ইট ডাজন্ট ম্যাটার, রাইট? সো এই জন্য আমি দেখো এই যে টপের ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি নরমালটা এরকম। সো সেই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে এই নরমালগুলোকে সিম্পলিফাই করা যায়, সেই ক্ষেত্রে আমাদের সিম্পলিফিকেশন এটাই। সো এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই, ইউ ডু নট নিড টু অ্যাকচুয়ালি মেমোরাইজ ইট। তোমরা এগুলোকে হাতে কলমে বসালেই তোমরা এরকম কিছু পেয়ে যেতে পারো। পরীক্ষাতে হয়তো এগুলো খুব ছোট মার্কসের 2-1 প্রশ্ন আসতে পারে। আমি হয়তো বলতে পারি যে লেফট বা বটম এজ এর জন্য আসলে টি এর ইকুয়েশন টু সিম্পলিফিকেশন ফর্মটা কি, সেক্ষেত্রে তোমাদেরকে আসলে এটা ডিরাইভ করে দেখাতে হবে যে আসলে কি হচ্ছে। ওকে, সো আই রিকমেন্ড ইউ টু টেক পিস অফ পেপার এন্ড পেন্সিল, রাইট ডাউন দিস ফর্মুলা, তারপরে সিম্পলিফিকেশন ফর্মগুলো বসানোর পর তোমরা দেখো আলটিমেটলি এটা আসছে কিনা, তাহলে তোমাদের আসলে কাজটা ইজি হয়ে যাচ্ছে। আমি হাতে কলমে করাচ্ছি না, বিকজ আই
থিঙ্ক ইউ আর সিনিয়র স্টুডেন্টস, তোমরা এই ব্যাপারগুলো আসলে টিচার হাতে কলমে দেখানোর কোনো কিছু নাই। আমি তোমাদেরকে ওয়েটা দেখিয়ে দিয়েছি। আই রিকমেন্ড ইউ টু গো থ্রু এন্ড অ্যাকচুয়ালি ডু এভরিথিং। তো আজকে তাহলে এতটুকুই, বাকি একটা টপিক শুরু করতে চেয়েছিলাম বাট আজকে কোশ্চেন ছিল ইয়েস ইয়েস প্লিজ। স্যার, লেফট সাইডে ওই যে x ইকুয়াল টু x মিন, ওই সাইডটা একটু আবার যদি বলতেন। x ইকুয়াল টু x মিন না লেফট এটা? জি স্যার। হ্যাঁ দেখো আমি এখানে এটা আর এটা এখানে আমাদের দেখতে পাচ্ছি এটা কি x অ্যাক্সিস না, রাইট? এটা জি স্যার। হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে y, রাইট? যত এদিকে যাব x এর ভ্যালু বাড়তে থাকছে। জি স্যার। এখানে এই একটা এই দুটোর মধ্যে আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। বলো 1 এবং 2 এর মধ্যে কোনটার ভ্যালু সবচেয়ে কম হবে x অ্যাক্সিস এর ভ্যালু? 1। সো এই জন্য এটা নাম দিলাম মিনিমাম x মিন। জি স্যার। এটা নাম দিলাম x max। এবং এই x max এর x মিন এর কারণে আমরা জানি y axis এর সমীকরণ সরি y axis এর প্যারালাল কোনো কিছু সমীকরণ 0, রাইট? জি স্যার। x এর ভ্যালু কোনো কিছু থাকে না, y এর ভ্যালু থাকে শুধুমাত্র। যদি সেটা এরকম হয়ে থাকে, 0 তে না হয়ে থাকে, সেটা যদি এরকম x axis থেকে y axis থেকে একটু দূরে একটা ভ্যালু হয়ে থাকে, সেক্ষেত্রে এটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু। এর জন্যই হচ্ছে আমি বলতে চাচ্ছি ক্লিপিং এজ, অর্থাৎ এই এজটা, এটা তো লেফট ক্লিপিং এজ, সেটার ইকুয়েশনটা আমরা বলবো হচ্ছে x ইকুয়াল টু x মিন। ঠিক একরকম ভাবে তুমি বুঝেছো কিনা যদি আমি ট্রাই করতে চাই, এটা কি হবে বলো তো? এটার ইকুয়েশন কি হবে? y ইকুয়াল টু, দেখো এখানে একটা y ভ্যালু, এখানেও একটা y ভ্যালু, রাইট? এটা হচ্ছে y সবচেয়ে মিনিমাম ভ্যালুটা, রাইট? 0, y মিন। এটা হচ্ছে y 0, মানে লাইনে ইকুয়েশনটা যদি বলি, ওকে? সো এবং সেটার জন্য যদি আমাদের একটা নরমাল এখানে যদি আমি বিবেচনা করি, দ্যাট ইজ আ নরমাল হিয়ার n, সেই nটা তাহলে আমাদের কি হবে? নিচের দিকে পয়েন্টিং করছে। সো আমাদের নিচের দিকে যদি পয়েন্ট করে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে x অ্যাক্সিস এ কোনটা যাচ্ছে না, y অ্যাক্সিস নিচের দিকে যাচ্ছে, নেগেটিভ ভ্যালু যাচ্ছে, নেগেটিভ, রাইট? তো আমার সবকিছু শুনে হয়তো তোমাদের কাছে খুব হ্যাপাজার্ড এবং অনেক ইনফরমেশন মনে হতে পারে, বাট তোমরা যদি তোমরা যদি এটা স্লাইডের মধ্যে দিয়ে যাও এবং এটার ম্যাটেরিয়ালটা আমাদের টেক্সট বই নাই, আমি আগেই বলেছিলাম, সেটারও একটা আমি যে বই ফলো করেছিলাম রিচার্ড ফলের বইটা, ফলের বই অতটুকু অংশ স্ক্যান করে আমি গোল ক্লাসরুমে তোমাদেরকে দিয়ে দেবো, in that case you guys can actually try to find it out, okay?